তাহলে আমরা জানলাম এখান থেকে যদি আলফা টু অ্যাডেনার্জিক রিসেপ্টর যদি স্টিমুলেশন হয় তাহলে নন এপিনেফ্রিন রিলিজ কমে যায়, আর এটা যদি ব্লকার হয় তাহলে নন এপিনেফ্রিন রিলিজ বেড়ে যাবে। এখন তাহলে এই টিসিএ বা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস ইউজ করার যে এই ইফেক্টটা 1 সপ্তাহ পরে কেন পাওয়া যায়? পাওয়া যায় এই কারণে যে এখান থেকে যে স্টিমুলেশনটা যে আসবে নেগেটিভ ফিডব্যাক, তো এটা আসবে কোথায়? নিউক্লিয়াস আসবে। নিউক্লিয়াসের থেকে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিন থেকে তখন পরবর্তীতে নিউরোট্রান্সমিটার তৈরি হবে, এই নিউরোট্রান্সমিটারটা পরবর্তীতে এখান থেকে রিলিজ হবে। তো এই যে চেইনটা যে আসতেছে এটাতে 1 উইক টাইম লাগে, মানে এই নেগেটিভ ফিডব্যাক থেকে প্রোটিন সিনথেসিস বন্ধ হতে 1 উইকের মতো টাইম লাগে। এই জন্য টিসিএ ইউজ করার সাধারণত এটার ইফেক্ট 1 উইক পর পাওয়া যায়। এবার আমরা আসছি যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট শুধুমাত্র আলফা টু রিসেপ্টর বা রিআপটেক চ্যানেলকে বন্ধ করে না, সেটা হচ্ছে আরও কিছু রিসেপ্টরকে ব্লক করে বা ক্লোজ করে দেয়। তার মধ্যে একটা হচ্ছে আলফা অন অ্যাডেনার্জিক রিসেপ্টর। আমরা জানি পেরিফেরাল ব্লাড ভেসেলে আলফা অন অ্যাডেনার্জিক রিসেপ্টর আছে, সেটা আমরা জানি। এই রিসেপ্টরটা যদি স্টিমুলেন্ট হয় তাহলে পেরিফেরাল ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করে, ভ্যাসো কনস্ট্রিকশন হয়। এই ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে, ব্লাড প্রেশার বাড়ে। আমরা জানি ভ্যাসো কনস্ট্রিকশন হলে ব্লাড প্রেশার বাড়ে। এখন এটাকে যদি ব্লক করে দেয় তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন হবে না। ভ্যাসো কনস্ট্রিকশন না হলে ব্লাড প্রেশার কমে যাবে বা ভ্যাসেল ডাইলেশন হবে, যেটাকে আমরা বলতেছি পোস্চুরাল হাইপারটেনশন। তার মানে একটা ব্যক্তি যদি শুয়ে থেকে যদি উঠতে যায়, সে উঠতে গেলে ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে আনতে পারবে না, তখন সেটাকে বলবো আমরা পোস্চুরাল হাইপোটেনশন। মানে পোস্চার যদি চেঞ্জ করে, শুয়ে থাকা থেকে যদি বসে বা শুয়ে থাকা থেকে যদি দাঁড়ায়, তাহলে সেটা কন্ট্রোল করতে পারে না। আমরা জানি বডিতে যদি ব্লাড প্রেশার কমে যায় তাহলে কুসিং রিফ্লেক্সের মাধ্যমে, যে প্রোটেক্টিভ মেকানিজমের মাধ্যমে মেডুলা থেকে সিম্প্যাথেটিক ওভারফ্লো হয়, যেটার কারণে ট্যাকিকার্ডিয়া হয়। এবং আমরা জানি মেলে ইজাকুলেশন করে সিম্প্যাথেটিক সিস্টেম, তো সিম্প্যাথেটিক সিস্টেম যেহেতু ব্লক হয়ে যাচ্ছে সেহেতু ইজাকুলেটরি ফেইলিউর হবে বা ইজাকুলেশন হতে লেট লাগবে, অনেক টাইম লাগবে। এবার সেটা আরেকটা জিনিসকে ব্লক করে, সেটা হচ্ছে কোলিনার্জিক সিস্টেমের মাস্কুরানিক রিসেপ্টরকে। এখন আমরা জানি কোলিনার্জিক সিস্টেম আমাদের ইউরিনেশন করে, ডেফিকেশন করে। এখন যদি এই রিসেপ্টরকে যদি ব্লক করে দেওয়া হয় তাহলে ইউরিনেশন হবে না বা ব্লাডারে ইউরিন রিটেনশন হয়ে থেকে যাবে। কনস্টিপেশন হবে, কেন হবে? যেহেতু ডেফিকেশন হচ্ছে না, ফিকাল রিটেনশন হয়, কনস্টিপেশন হবে। আমরা জানি কোলিনার্জিক সিস্টেম যে কোনো জিনিসের সিক্রেশন বাড়ে স্যালিভারি গ্ল্যান্ডে, যদি স্যালিভারি গ্ল্যান্ডে যদি সিক্রেশন না হয়, সুইট গ্ল্যান্ডে যদি সিক্রেশন না হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে ড্রাই মাউথ অ্যান্ড ড্রাই স্কিন হবে। এক্ষেত্রে ড্রাই স্কিন হবে বলতে, হ্যাঁ, সুইট গ্ল্যান্ডের সিক্রেশন সাধারণত সিম্প্যাথেটিক সিস্টেম করে, বাট এক্ষেত্রে যে রিসেপ্টরটা থাকে সুইট গ্ল্যান্ডে মাস্কুরানিক রিসেপ্টর থাকে, তো সেটাকে ব্লক করার কারণে ড্রাই স্কিন হবে। এবার ব্লাড ভিশন আমরা জানি আমাদের যে চোখের যে লেন্স থাকে, চোখের লেন্সের চারপাশে যে সিলিয়ারিস মাসেল থাকে, আর এদিকে থাকে রেটিনা, এখানে করে থাকবে একটা বস্তু। তো এই বস্তুটা ইমেজ যে রেটিনার উপর পড়বে, আমরা ফিজিক্সে জানি এখান থেকে ইউ, এটাকে বলি ভি, লেন্সের ফোকাস দ্রুত এফ। তাহলে সিলিয়ারিস মাসেল কন্ট্রাকশন, ডাইলেশন বা রিল্যাক্সেশন হওয়ার মাধ্যমে লেন্সের কার্ভেচার ইনক্রিজ ডিক্রিজ হয় অ্যাকর্ডিং টু দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লেন্স অ্যান্ড ইমেজ বা লেন্স অ্যান্ড অবজেক্ট। তো ব্লাড ভিশন হয় বলতে এখানে যে রিসেপ্টরটা থাকে মাস্কুরানিক রিসেপ্টর, এই মাস্কুরানিক রিসেপ্টরটা সিলিয়ারিস মাসেলকে কন্ট্রাকশন হতে দেয় না বা সিলিয়ারিস মাসেল প্যারালাইসিস হয়েছে, যেহেতু এটা ব্লক করে দিচ্ছে, সেহেতু সিলিয়ারিস মাসেল আর কন্ট্রাকশন হতে পারে না, ফলে লেন্সের কার্ভেচার আর পরিবর্তন হয় না। এখন লেন্সের কার্ভেচার যদি না পরিবর্তন হয় তখন ইমেজটা সামনে বা পিছনে থাকার সময় এটা লেন্সের কার্ভেচার পরিবর্তন হচ্ছে না, তখন ইমেজটা রেটিনার উপর কখনো পড়ে, রেটিনার পিছনে কখন পড়ে, কখনো হয়, কখনো সামনে হয়। এই কারণে ইমেজটা ঠিক মতো পড়তেছে না, এই জন্য এখানে করে ব্লাড ভিশন দেখা যাবে, অ্যাকোমোডেশন ঠিক মতো হচ্ছে না এই জন্য। নেক্সট আমরা জানবো সেটা শুধুমাত্র অ্যাডেনার্জিক রিসেপ্টর বা মাস্কুরানিক রিসেপ্টরকে ব্লক করতেছে না, সেটা হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করতেছে। এখন আমরা জানি আমাদের ব্রেনের যে সেরেব্রাল কর্টেক্স, এই সেরেব্রাল কর্টেক্স যদি স্টিমুলেশন হয়ে থাকে তখন আর কি আমরা সজাগ থাকি, এটাকে বলে অ্যারোজাল। তো এই সেরেব্রাল কর্টেক্সকে স্টিমুলেশন দেওয়ার জন্য ব্রেনের পন্স, মেডুলা অ্যান্ড মিড ব্রেনে একটা রেটিকুলার সিস্টেম থাকে।
এই রেটিকুলার সিস্টেম হচ্ছে এটাকে স্টিমুলেশন দেয়, মানে সেন্সেশনগুলো পাঠায় পেরিফেরি থেকে ব্রেনে। যদি এই রেটিকুলেশন সিস্টেমটা হচ্ছে সুইচ হিসাবে কাজ করে, এটা যদি থাকে অন হয় তাহলে সেরেব্রাল কর্টেক্স সেই সব সেন্সেশন, পেরিফেরাল সেন্সেশন সম্পর্কে সে সজাগ থাকবে। আর যদি রেটিকুলার সিস্টেম যদি বন্ধ থাকে তাহলে সে আর কোনো ইম্পালস পাঠাবে না, কোনো সেন্সেশন যাবে না ব্রেনে সেরেব্রাল কর্টেক্স পর্যন্ত। আর কোনো সেন্সেশন যদি সেরেব্রাল কর্টেক্স পর্যন্ত না যায় তখন সেটা ব্রেনে কোনো আমরা সেন্সেশন পাবো না বা অ্যারোসল হবে না, সেটাকে আমরা বলতেছি সিডেশন। সিডেশন কেন বলতেছি? এখানে করে হিস্টাম রিসেপ্টর থাকে, এই হিস্টাম রিসেপ্টর যদি ব্লক হয়ে যায় তখন রেটিকুলার সিস্টেম আর কাজ করে না, রেটিকুলার সিস্টেম অফ হয়ে যায়। রেটিকুলার সিস্টেম অফ হয়ে গেলে কোনো সেন্সেশন রেটিকুলার সিস্টেম দিয়ে ব্রেনে যেতে পারে না বা সেরেব্রাল কর্টেক্সে যেতে পারে না। সেরেব্রাল কর্টেক্সে না গেলে তখন আমরা ঘুমাই, যেটা কোমাতে ঘটে তাও। এবার আসছে অ্যান্টি অ্যালার্জিক অ্যাকশন। অ্যান্টি অ্যালার্জিক অ্যাকশন আমরা জানি মাস্ট সেল থাকে, মাস্ট সেলে হিস্টাম রিসেপ্টর থাকে। এই হিস্টাম রিসেপ্টর যদি স্টিমুলেশন হয় তখন মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়, আর মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়ে যেসব প্রোস্টাগ্ল্যান্ডিন বা বিভিন্ন টাইপের সাবস্টেন্স, কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে, সেগুলা আমাদের যে স্কিনের চারপাশে যে ব্লাড ভেসেল থাকে, ব্লাড ভেসেলের পাশে যে ফ্রি নার্ভ এন্ডিং থাকে, ফ্রি নার্ভ এন্ডিংগুলোকে স্টিমুলেশন করে, তখন আমাদের প্লুরাইটিস হয় বা অ্যালার্জিক অ্যাকশন হয়। তো যে তার মানে আমরা জানতে পারলাম হিস্টামিন রিসেপ্টর স্টিমুলেন্ট হলে মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়, দেন মাস্ট সেলের যেসব কেমিক্যালগুলো রিলিজ হয় সেসব কেমিক্যালের কারণে অ্যালার্জিক রিয়াকশন বা প্লুরাইটিস হয়। আর এটা হিস্টামিন রিসেপ্টর যেহেতু ব্লক করতেছে সেহেতু আর মাস্ট সেল ডিগ্রানুলেশন হতে পারবে না, ফলে প্লুরাইটিস বা বিভিন্ন টাইপের অ্যালার্জিক রিয়াকশন, অ্যাজমা এগুলো হবে না। এবার আরেক টাইপের ড্রাগস আছে, সেটাকে আমরা বলতেছি সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। তার মানে এটা শুধুমাত্র সেরোটোনিন যে নিউরো ট্রান্সমিটার আছে সেটাকে শুধু রিআপটেকের যে চ্যানেল আছে সেই চ্যানেলটাকে ক্লোজ করে দিবে, ফলে রিআপটেক হবে না। এই জন্য সিনাপটিক ক্লেফটে সেরোটোনিনের কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে। এই সেরোটোনিনের কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করবে সেটা এটা পোস্ট সিনাপটিক মেমব্রেনের অ্যাকশন পটেন্সিয়াল বা সেটাকে স্টিমুলেন্ট করবে, অথবা আশেপাশে যেসব টিস্যুগুলো থাকে প্রাইমারি মোটর কর্টেক্স বা প্রিফ্রন্টাল কর্টেক্স বা লিম্বিক সিস্টেম সেগুলোকে স্টিমুলেশন করে, ফলে আমাদের মোটর মুভমেন্ট হয়, এই জন্য মানুষটা তখন ডিপ্রেশন আর থাকে না। এটা হচ্ছে থেরাপিউটিক ইফেক্ট। তো সেরোটোনিনের তাহলে আমরা দেখতে পেলাম সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরের কাজ কি? সিনাপটিক ক্লেফটে সেরোটোনিন নিউরো ট্রান্সমিটারের কনসেন্ট্রেশন ইনক্রিজ করা। এখন কোনো কারণে যদি আদার্স সাইড ইফেক্ট আছে, ব্যাড ইফেক্ট আছে, সেগুলোর মধ্যে হচ্ছে জিআইটি। সেরোটোনিন করে কি? সেরোটোনিন হচ্ছে জিআইটিতে যেসব মাসেলগুলো থাকে সেসব মাসেলগুলোর কন্ট্রাকশন বাড়ায়, ফলে পেরিস্টালসিস ইনক্রিজ করে। যত বেশি পেরিস্টালসিস হবে তত বেশি ডায়রিয়া হবে। এখন পেরিস্টালসিস যত বেশি বাড়বে তত নিউট্রিয়েন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্টস সেগুলো রিঅ্যাবসর্ব হতে পারবে না, ফলে সেগুলো ওয়াটারি ডায়রিয়া বলতেছে, এবং ইলেকট্রোলাইট লস হবে, ইলেকট্রোলাইটগুলো রিঅ্যাবসর্ব হতে পারবে না, যেহেতু বেশি পরিমাণে পেরিস্টালসিস হচ্ছে, বেশি পরিমাণে ডেফিকেশন দ্রুত হবে। এই জন্য বডিতে হাইপোনাট্রিমিয়া দেখা যাবে ইলেকট্রোলাইট লসের মাধ্যমে। যেহেতু আমরা জানি সোডিয়াম খুব সেন্সিটিভ, এখন আমাদের ব্রেনে যে ফোর্থ ভেন্ট্রিকল আছে সেই ফোর্থ ভেন্ট্রিকলে একটা কেমোট্রিগার জোন থাকে। তো এই কেমোট্রিগার জোনটা বডিতে যদি হাইপোনাট্রিমিয়া হয়, তো এই কেমোট্রিগার জোনটা হচ্ছে এটার প্রতি খুব সেন্সিটিভ। এই সেন্সিটিভের হওয়ার কারণে সে স্টিমুলেশন করে, দেন তখন নসিয়া অ্যান্ড ভমিটিং হয়। এবার আমরা আসছি এই সেরোটোনিন লেভেল যেহেতু বেড়ে গেল, এটা জেনিটালিয়ার উপর কি ইফেক্ট দেবে? জেনিটালিয়ার উপর ইফেক্ট দেবে হচ্ছে আমাদের যে পেনাইল যে আর্টারি আছে, ব্লাড ভেসেলগুলো আছে, এখানে করে থাকে হচ্ছে যদি এর